রাতের অন্ধকারে হঠাৎ ঘটে গেল এক দুর্ঘটনা। কিন্তু সেটা কি শুধু দুর্ঘটনা? এমনই এক রহস্যের ভরা ওয়েথল হাইড অ্যান্ড সিক আমাদের নিয়ে যায় এমন এক জগতে, যেখানে সম্পর্কের গভীরে লুকিয়ে আছে ভয়, মিথ্যার বিশ্বাসঘাতকতা। এক তরুণীর বিয়ের আগে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা, আর সেটিকে ঘিরে শুরু হয় এক সাংবাদিকের সাহস অনুসন্ধান। সত্যকে খুঁজে বের করতে গিয়ে সে জড়িয়ে পড়ে এমন এক জালে, যেখানে সবাই কিছু না কিছু লুকিয়ে রাখে। আজ আমরা উন্মোচন করব সেই লুকানো কাহিনী। তাহলে চলুন শুরু করি হাইড অ্যান্ড সিক সিনেমার পর্দার পেছনের সত্য উদ্ঘাটনের যাত্রা। গল্পের শুরুতেই আমরা একটি পার্টি দেখতে পাই। এখানে সবাই মিলে নাচানাচি করছিল, আর পাশে রাশা নামে একটি মেয়ে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল। আর এই পার্টিটা ছিল সুপারস্টার নায়ক ইমতিয়াজের এনগেজমেন্টের পার্টি। আর এই ইমতিয়াজের সাথে বিয়ে ঠিক হয়েছে দেশের সবচেয়ে বড় প্রডিউসারের মেয়ে মিথিলার সাথে। ইমতিয়াজ তখন মিথিলাকে রিং পরিয়ে দেয়, আর এই দৃশ্যটা দূর থেকে দাঁড়িয়ে রাশা দেখছিল। এরপর রাশা সেখান থেকে মন খারাপ করে বেরিয়ে যায় আর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রাশা তখন কান্না করছিল আর ড্রাইভিং করছিল। এখান থেকে আমরা বুঝতে পারি ইমতিয়াজ আর রাশার মধ্যে কোনো একটা সম্পর্ক ছিল, আর তাই ইমতিয়াজ আর মিথিলার এঙ্গেজমেন্টটা সে মেনে নিতে পারে না। মাতাল হয়ে ড্রাইভিং করার কারণে কিছুক্ষণ পর রাশার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আর তাকে হসপিটালে ভর্তি করানো হয়। এরপর আমরা পার্টিতে দৈনিক প্রভাত ফেরির বিনোদন সাংবাদিক নাদিয়াকে দেখতে পাই। সে পার্টিতে আসলে তারই এক সাংবাদিক বন্ধু রুস্তম তার কাছে আসে। সে ৭২ টিভি নামে একটি নিউজ চ্যানেলে সাংবাদিকতা করে। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি এই ইমতিয়াজ সেলিব্রিটিদের ভালো মন্দ বিষয়গুলো একটু ভিন্নভাবে প্রকাশ করে ভিউজ কামায়। সেটা নাদিয়ার একদমই পছন্দ না। এর মধ্যে নাদিয়ার বস নিউজ রুম থেকে নাদিয়াকে জানায় ইমতিয়াজ খানের গার্লফ্রেন্ড আর সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। এই ব্যাপারে সবার সামনে তাকে জিজ্ঞেস করবে। নাদিয়া এটা জিজ্ঞেস করতে অসম্মতি জানায়, কারণ এই ব্যাপারে তার কাছে সঠিক কোনো তথ্য নেই। তারপরও বসের কথা মেনে নিতে হয় নাদিয়াকে। ইমতিয়াজ খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হলে নাদিয়া সেখানে গিয়ে ওই মেয়ে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, যার নাম রাশা, তার প্রসঙ্গ নিয়ে এসে জিজ্ঞেস করে। সে বলে, আপনার যেদিন এঙ্গেজমেন্টের সেই দিন কেন রাশা নামের মেয়েটি সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছে? নাদিয়ার এই প্রশ্নে ইমতিয়াজ জানায় তাকে আমি চিনি না। তখন নাদিয়া বলে, সূত্র তো জানালেও রাশা আপনার গার্লফ্রেন্ড ছিল। আপনার অনুজনের সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে বলেই সে সুইসাইড করার চেষ্টা করেছে। সূত্রের কথা নিয়ে আসা ইমতিয়াজ বলে, আপনার সূত্র কি থ্রিলার লেখক, নাকি হঠাৎ একজনের নাম নিয়ে এসে আমার সাথে জড়িয়ে দিলেন? আপনারা সাংবাদিকরা আসলে এমনই কোনো একটা কিছু পেলেই সেলিব্রিটিদের ব্লেম দেন, আর আমি হচ্ছে বাংলাদেশের সুপারস্টারদের মধ্যে লাস্ট সুপারস্টার। আমাকে নিয়ে নিউজ করলে আপনাদের হাই বেড়ে যায়, তাই না? ইমতিয়াজের কাছে এসব শুনে অনেকটা লজ্জিত হয় নাদিয়া, তাই সরি বলে সেখান থেকে সরে আসে। এরপর মিথিলা নাদিয়াকে জিজ্ঞেস করে, আসলে কি রাশা ইমতিয়াজের গার্লফ্রেন্ড ছিল? নাদিয়া জানায়, আসলে আমি জানি না। ওইদিকে দেখা যায় মারাত্মক অ্যাক্সিডেন্টের পরেও রাশা মারা যায়নি, হাসপাতালে তার চিকিৎসা চলছে। বাইরে বাবা তার একমাত্র মেয়ের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। একসময় তার মাও অনেক কান্না করে। তখন ৭২ টিভির সাংবাদিক রুস্তম রাশার অ্যাক্সিডেন্টের স্পট থেকে লাইভে এসে জানায় রাশার সাথে সুপারস্টার ইমতিয়াজ খানের গোপন সম্পর্ক ছিল, আর সেজন্য ইমতিয়াজ খানের যেদিন অন্যজনের সাথে এঙ্গেজমেন্ট হয় সেদিনই সে সুইসাইড অ্যাটেম্প্ট করে। এখানে নিশ্চয়ই কিছু লুকায়িত ব্যাপার আছে। এই নিউজ রাশার বাবা মা দেখে অবাক হয়। অন্যদিকে নাদিয়ার বস এসে নাদিয়াকে এই নিউজের ভিডিও দেখিয়ে বলে, দুজন একসাথে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করলে দেখো, এখন সে কি নিউজ করছে আর তুমি কি করছো? নাদিয়া নিউজ দেখে বলে, এসব শুধু তারা ভিউ বাড়ানোর জন্য করেছে, এটা কোনো নিউজের মধ্যেই পড়ে না। বস তখন জানায়, এটাই তো এখন দরকার। যেভাবে ফেসবুক ইউটিউবে সবাই সাংবাদিক হয়ে উঠছে, সামনে বিনোদন সাংবাদিকদের আর কোনো অস্তিত্বই থাকবে না, তাই এসব ভিউ নিউজ করতে হবে। বস এসব বলার পর নাদিয়াকে ইমতিয়াজ এবং রাশার বেশ কয়েকটি ডার্ক নিউজ রেডি করতে বলে, যেটা 10 দিন ধরে প্রচারিত হবে। আরও জানায়, ইমতিয়াজের সাথে একটা ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে, যে ইন্টারভিউটা তুমি নেবে, যেখানে প্রশ্ন করবে রাশাকে নিয়ে। নাদিয়া প্রথমে এসবে রাজি হতে চায় না, কিন্তু সাংবাদিক পেশায় যেহেতু সে নিয়োজিত, তাই মেনে নেয়। ওদিকে হাসপাতালে রাশার অবস্থা খারাপ হতে থাকে। বাবা মা টেনশন করে। সেই সময় রাশার বাবার বন্ধু জানায়, টেনশন করে কোনো লাভ হবে না, যা হওয়ার তাই হবে। তবে আমরা ইমতিয়াজ বাস্টার্ডকে ছাড়ছি না। এদিকে ইমতিয়াজ খানের ইন্টারভিউ নিতে একটা রেস্টুরেন্টে আসে নাদিয়া। সেখানে ইমতিয়াজ আগে জানিয়ে দেয়, আমার নেক্সট মুভি পরাণের পরাণ ছাড়া আর কোনো কথা হবে না। নাদিয়া পরাণের পরাণ নিয়ে কথা বলা শুরু করে। সেখানে নিয়ে আসে করোনার পরবর্তী ইমতিয়াজ খানের সিনেমা ফ্লপের বিষয়টি। এমনকি ইমতিয়াজের সামনে আরও এক নায়ক রুশো, যিনি গুহা সিনেমা নিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন, তাকে নিয়েও কথা বলে। গুহা রুশোর প্রথম সিনেমা। এতদিন নাটক ইন্ডাস্ট্রি থেকে এসে প্রথম সিনেমাতেই বাজিমাত করেছে রুশো। নাদিয়া এই প্রসঙ্গ ছেড়ে এবার বলে, আজকাল আপনাকে সবাই বয়ফ্রেন্ড ভাবতে শুরু করেছে দেখে।
ইমতিয়াজ বুঝতে পারে রাশার প্রসঙ্গ নিয়ে আসা হয়েছে, তাই জানায় রাশাকে আমি চিনি, কয়েকবার তার সাথে আমি কফিও খেয়েছে। এরপর একটু হাত ধরেছি, অমনি গার্লফ্রেন্ড ভাবা শুরু করেছে। এটা কিছু হলো? ইমতিয়াজ নাদিয়াকে এসব জানানোর পর বলে এটা কিন্তু অফ দ্য রেকর্ডেই থাকবে, প্রকাশ যেন না হয়। এরপর রসুল গুহা সিনেমার ব্যাপার টেনে নিয়ে আসে ইমতিয়াজ আর বলে এই সিনেমায় যে টাকা খরচ করে বানানো হয়েছে সেটা আমার পরাণের পরাণ সিনেমার একটা গানের পেছনে লেগেছে। পরাণের পরাণ হচ্ছে দারুণ অ্যাকশনধর্মী সিনেমা, আমার অডিয়েন্স ঠিকই পছন্দ করবে। ইন্টারভিউ শেষ পর্যায়ে নাদিয়া জানায় আমি হলুদ সাংবাদিক নই, তাই কোনো এভিডেন্স প্রুফ ছাড়া কিছু করব না, কিন্তু প্রমাণসহ সবকিছু থাকার পরে যদি আমি কোনো কিছু না করি সেটাও কিন্তু আমার এথিক্সের মধ্যে পড়ে না, তাই যেটা প্রমাণসহ পাবো সেটা নিয়ে নিউজ করব। এই বলে নাদিয়া সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল সকাল নাদিয়া দেখতে পায় সুপারস্টার ইমতিয়াজ খান এবং রাশার অতরঙ্গ ভিডিও সব দিকে ছড়িয়ে গিয়েছে। ভিডিওটি ছড়িয়ে যাওয়ায় সাংবাদিকরা রাশার বাবার বন্ধু আফজলকে বিভিন্ন কথা জিজ্ঞেস করে। সে জিজ্ঞেস করে নায়কের সাথে রাশার গোপন সম্পর্ক থেকে কি রাশা সুইসাইড করেছে। এসব জিজ্ঞেস করার কারণে রাশার বাবার আফজল ছোটবেলার বন্ধু, একই বিল্ডিং এ দুই ফ্যামিলি থাকে। আবার আফজল একটু বেশি প্রভাবশালী। সেদিন রাতে নাদিয়া তার সাংবাদিক বন্ধুর সাথে হাঁটতে বের হলে একজন নাদিয়াকে ফোন দিয়ে রাশার কেস থেকে সরে যেতে পারে। সেই সময় এক গাড়ি দিয়ে ডেথ থ্রেটও দেয়। ব্যাপারটা অনেক সন্দেহজনক লাগে নাদিয়ার, তাই নাদিয়া এসে তার বসকে বলে ইমতিয়াজ এবং রাশার কেসে কিছু কিন্তু একটা আছে, দুই দিক থেকে কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে। বস জানায় ডেথ থ্রেট দেখে ভয় পেয়েছ, একে পুলিশকে জানাবে। এরপর বলে তুমি সাংবাদিক বিনোদন নিয়ে পড়ে থাকো, এসব নিয়ে তোমাকে ভাবার কোনো দরকার নেই, এর রহস্যগুলো ক্রাইম জার্নালিস্টও দেখবে। নাদিয়া এবার বলে আপনি তো একবার বলেছিলেন আমি যেন ক্রাইম জার্নালিজম নিয়েও ভাবি, তাহলে আমাকে এবার ক্রাইম জার্নালিস্টের দায়িত্ব দিন। বস সেটাই করে, কিন্তু সবকিছু খুঁজে বের না করলে তাকে যে চাকরিচ্যুত করবে সেটাও জানিয়ে দেয়। নাদিয়া ক্রাইম রিপোর্টারের দায়িত্ব পেয়ে আগে চলে আসে রাশার অ্যাক্সিডেন্টাল লোকেশনে। সেখানে যে বাসায় সিসিটিভির ক্যামেরা অ্যাক্সিডেন্ট ধরা পড়েছে সেটা দেখতে চায় দারোয়ানের কাছে। দারোয়ান প্রথমে ফুটেজ দেখাতে চায় না, কারণ সে পুলিশকে একবার দেখিয়ে দিয়ে বিরক্ত। তারপরেও নাদিয়ার কথা সে দেখায়। নাদিয়া অ্যাক্সিডেন্টের লোকেশনে একটা মোটরসাইকেলকে দেখে, যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দেখে হেল্প করার বদলে গাড়ি করিয়ে চলে যায়। যেটা সন্দেহজনক লাগে নাদিয়ার, এই মোটরসাইকেলের নাম্বারে ছবি তুলে তার বন্ধুকে পাঠায়, কারণ বন্ধুর পরিচিত পুলিশ আছে। এদিকে সেদিন ভিডিও ভাইরালের ব্যাপারে ইমতিয়াজের সাথে দেখা করতে যায় নাদিয়া। গিয়ে দেখি ইমতিয়াজ একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত। শুটিংয়ে শেষ হলে ভিডিওর ব্যাপারে নাদিয়া বলে আপনি কি ইচ্ছে করে ভিডিওটা ভাইরাল করেছেন নাকি? অনেকে সিনেমার প্রমোশনে হাইপে থাকার জন্য নিজে থেকে কত কিছুই নয় করে, সেক্ষেত্রে আপনিও করলেন নাকি? ইমতিয়াজ জানায় রাশার সঙ্গে আমার সম্পর্ক যতটুকু দেখেছেন অতটুকুই, এসব কে করেছে জানি না। পরের দিন সাংবাদিক বন্ধু নাদিয়াকে ফোন করে জানায় মোটরসাইকেলের মালিকের পরিচয়ের ঠিকানা পেয়েছে। নাদিয়া তখন দ্রুত সেই ঠিকানা অনুযায়ী গিয়ে ফরিদ, যার নাম, সেই মোটরসাইকেল রেজিস্ট্রেশন করে তাকে খোঁজে। একসময় ফরিদ বউয়ের দেখা পায়। সেই বউ জানায় 5 বছর আগে হেলাল নামের একজনের কাছে মোটরসাইকেল বিক্রি করে দিয়েছে, তাই ফরিদকে না পেয়ে হেলালকে খোঁজে। তখন নাদিয়ার দেখা হয়ে যায় ওই দারোয়ানের সাথে। দারোয়ান জানায় আমি নিয়ে যাব হেলালের কাছে। যেতে যেতে তারা ওই নাম্বার প্লেটের মোটরসাইকেল রাস্তায় একজনকে চালিয়ে আসা অবস্থায় দেখতে পায়। একসময় মোটরসাইকেল চালক নাদিয়ার সামনে দারোয়ানকে গুলি করে মেরে ফেলে। নাদিয়া মুহূর্তের মধ্যে হতভম্ব হয়ে যায়। ওইদিকে হাসপাতালে জ্ঞান ফিরে রাশার, কিন্তু ডাক্তার রাশার বাবা এবং বন্ধু আফজলকে জানায় রাশা প্রেগনেন্ট। এটা শুনে রাশা বিচলিত হয়ে পড়ে। তখন রাশার বাবার বন্ধু আফজল সবকিছু সামলে নেবে বলে জানায়। সেই সময় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রাশা এবং তার ফ্যামিলিকে। রাশার বাবা ব্যবসায় লস খেয়ে ভেঙে পড়লে আফজল ব্যাংক চেক দিয়ে পরিস্থিতি সামলে নেয়। তো রাশা কিছুটা সুস্থ হওয়ায় বাড়িতে নিয়ে যাওয়া হয়। তখন রাশার মা রাশাকে বলে কি থেকে কি হলো, তুই তো সারাদিন বাড়িতেই থাকিস, কখন তুই নায়কের সাথে গিয়েছিলে? ওদিকে নাদিয়া তার বসকে নিয়ে পুলিশের কাছে আসে হেলালের ব্যাপার নিয়ে। পুলিশ জানে কত হেলাল আছে, কিভাবে খুঁজে বের করি। এখন এর মধ্যে রাশার প্রেগনেন্সির ব্যাপারটাও ভাইরাল হলে ইমতিয়াজ খানের হবু বউ মিথিলা জিজ্ঞেস করে রাশার সাথে তাহলে তোমার সত্যিই সম্পর্ক ছিল, এখন রাশার পেটে তোমার বাচ্চা? ইমতিয়াজ জানায় সেরকম কিছুই নয়, যতটুকু ভিডিওতে ভাইরাল হয়েছে ততটুকুই, এর বাইরে আমাদের আর কিছুই ছিল না। এবার ভিডিও ভাইরালের দিনকার ঘটনাও খুলে বলে ইমতিয়াজ। সেদিন ইমতিয়াজ ডেট করার আগে মোবাইল ক্যামেরা অন রেখেছিল, আর রাশার সাথে সে ডেট হোটেল রুমে করেছিল, কারণ সেলিব্রিটি বলে কথা, যেটা নিয়ে রাশা আবার ইনসিকিউর ছিল। দুজন কথা বলতে বলতে কিস করতে গেলে সেই সময় মোবাইলটা পড়ে যায়। তখন রাশা মোবাইলে ভিডিও করা দেখে হোটেল থেকে বের হয়ে যায়। এই পর্যায়ে ইমতিয়াজ সেদিনের ঘটনা জানিয়ে বলে রাশা একজন সাইকো, প্রথম থেকে সন্দেহ লাগছিল।
ভেবেছিলাম সে হয়তো ব্ল্যাকমেল করবে, এর জন্য ভিডিও অন করে রেখেছিলাম। ইমতিয়াজের এই কথা শুনে মিথিলা জানায় রাস্তা সাইকো নয়, সাইকো হচ্ছে তুমি, এমনকি আমিও সাইকো, কারণ এতক্ষণ তোমার সব কথা রেকর্ড করেছি যা বাবাকে শোনাবো। এইটা শুনে ইমতিয়াজ বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি, বিয়েটা ভেঙে দিও না প্লিজ, এই বিয়েটা খুব দরকার। কিন্তু মিথিলা কোনো কথা না শুনিয়ে চলে যায়। নাদিয়ার বস এবার নাদিয়াকে বেশ অপমান করে, কারণ নাদিয়া তাকে দিয়ে হেলালকে খুঁজতে পুলিশের কাছে গিয়েছিল। বস অপমান করার পরও নাদিয়া ক্ষান্ত হয় না, লিখতে বলে ইমতিয়াজ রাশাকে নিয়ে রসকস নিউজ। কিন্তু এবার নাদিয়ার চুপচাপ থাকে না, বসকে রাগ দেখিয়ে বলে যদি আর একবার আমার সাথে জোর গলায় কথা বলেন তাহলে আপনার নামে হ্যারাসমেন্টের কেস দেব। এটা শুনে বস আবার ভয় পেয়ে যায়। তারপর নাদিয়া চলে যেতে থাকলে বস জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ নাদিয়া। নাদিয়া জানায় হিলালকে ধরতে নিজে টোপ হতে যাচ্ছে। এই বলে হিলালকে খুঁজতে এক বস্তিতে আসে নাদিয়া। সেখানে গিয়ে এদিক সেদিক খুঁজলে এক বাচ্চা ছেলে তার পিছু নেয়। নাদিয়া একসময় বাচ্চাটাকে ধরে ফেলে, বাচ্চা তখন জানায় হিলাল একজন রোহিঙ্গা পালিয়ে এসেছে, এখানে গুটির ব্যবসা করে। তখন তার ঘরও দেখিয়ে দেয় ছেলেটি। সে ঘরে গেলে নাদিয়া হিলালকে পায়। তারপর জিজ্ঞেস করে অ্যাক্সিডেন্টের দিন সে কোথায় পালিয়ে গিয়েছিল। হিলাল জানায় সেদিন একজনকে গুটি দিতে গিয়েছিলাম, তখন চোখের সামনে অ্যাক্সিডেন্টটা হয়, তাই পালিয়ে আসি। এইটা শুনে নাদিয়া জিজ্ঞেস করে আবার কবে সে লোক গুটি নিতে আসবে। হিলাল জানে এই সপ্তাহে আসবে, কিন্তু তার হোটেলে গিয়ে দিয়ে আসতে হবে। নাদিয়া তখন সেই হোটেলে যেতে চায়, সেটাতে না করে না হেলাল। নাদিয়াকে হোটেলে নিয়ে আসতে নাদিয়ার মনে কিছুটা সন্দেহ ঢোকে, কারণ সে যা জিজ্ঞেস করছে সেটাই সে বলে দিয়েছে, এমনকি সে পালানোরও চেষ্টা করছে না। তখন নাদিয়া জিজ্ঞেস করে সবকিছু এইভাবে বলে দিচ্ছেন দেখি, এখানে কোনো ফাঁদ আছে নাকি। হেলাল জানায় মায়ানমার থেকে সবকিছু ছেড়ে এখানে এসেছে, তাই মানুষের উপকারী আমি খুশি। হোটেল রুমে তাকে নিয়ে যাওয়ার পরপরই হেলাল তাকে একটা ভারী বস্তু দিয়ে আঘাত করে, সাথে বলে আমাকে খুঁজে বের করার ফল দেখতে পেয়েছিস। সেই সময় হোটেল রুমে এক মহিলা প্রবেশ করে, তখন নাদিয়া তাকে চিনতে পায়, কিন্তু এর মধ্যে আঘাতের কারণে সে অজ্ঞান হয়ে যায়। সে সময় আমরা মহিলাকে দেখতে পাই না, হয়তো পরবর্তীতে জানতে পারবো এর আসল রহস্য। ওইদিকে রাশার মা রাশার অ্যাবর্শন করাতে চাইলে রাশা তা করতে চায় না। তখন মা বলে তুই তো প্রায় মারাই গিয়েছিলি, এখন তোর পেটে ওকে মারলে কি হবে। রাশা জানায় হ্যাঁ মরতে চেয়েছিলাম, কিন্তু তখন জানতাম না আমার পেটে আরেকজন আছে, তাহলে আর মরতে যেতাম না। ওইদিকে রাশার সাথে ভিডিও ভাইরাল হয় সুপারস্টার ইমতিয়াজের কেরিয়ার একদম শেষ পর্যায়ে চলে এসেছে। পরের দিন বসের কথা অনুযায়ী হেলাল রাশাকে মারতে রাশার বাসায় প্ল্যাম্বার হয়ে প্রবেশ করে। ওইদিকে নাদিয়ার জ্ঞান ফিরলে নিজেকে একটা বাথটাবের মধ্যে আবিষ্কার করে আর দেখে তার হাত বাঁধা। কোনো মতে হাত খুলে হোটেল থেকে সে বের হয়। তখন দেখা হয় মিথিলার সাথে, যেখানে দেখা যায় মিথিলা অন্য কারোর সাথে রুম ডেটে এসেছে। এখানে আমরা জানতে পারি মূলত ইমতিয়াজের ফোন থেকে রাশার সাথে ভিডিও মিথিলায় ছড়িয়েছে, কারণ মিথিলা অন্য কাউকে ভালোবাসে। এদিকে হেলাল বাসায় রাশাকে খুঁজতে থাকলে দারোয়ান এসে বাধা দিলে দারোয়ানকেও মেরে ফেলে হেলাল। এবার রাশার রুমে ঢুকে সে রাশাকে মারতে যাবে, তখনই সেখানে চলে আসে নাদিয়া। এসে হেলালকে আটকালো, রাশা ফুলদানি দিয়ে হেলালের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। এবার নাদিয়া রাশাকে সব ঘটনা জনসম্মুখে বলতে বলে। সিন শিফট হয়ে দেখানো হয় আফজালকে, তিনি তার পেইন্টিং এক্সিবিশনের কথা বলছিলেন। একসময় রাশা নাদিয়াকে নিয়ে সেখানে উপস্থিত হয়, তখন রাশা নাদিয়াকে দেখে চমকে ওঠে। নাদিয়া তখন রাশাকে সব ঘটনা খুলে বলতে বলে। তখন রাশা মাইক্রোফোনের সামনে দাঁড়ালো, কোনো কিছু বলতে নিষেধ করে আফজাল, কিন্তু চুপ থাকে না সে। ও সবার সামনে 5 বছর আগের এক ঘটনা নিয়ে আসে। সেই সময় রাশার বাবা এক ব্যবসায়িক লসের মধ্যে পড়েছিল, সেখানে হেল্প করে আফজাল, যেটা আমরা আগেও একবার দেখেছি। তো হেল্প করার পর সুযোগ বুঝে মেয়ে সমতুল্য রাশাকে নিজের আয়ত্ত করে ফেলে আফজাল, আর তারপর প্রতিদিন চলে ধর্ষণ। এসব বলার পর রাশা আরও জানায় আফজাল আমাকে 5 বছর ধরে ধর্ষণ করছে। যখন প্যারিসে চলে গেল ভেবেছিলাম হয়তো এবার বেঁচে গেলাম। নিজের অতীত ভুলে সামনে এগিয়ে যেতে থাকলে দেখা হয় ইমতিয়াজের সাথে, কিন্তু দেখি ইমতিয়াজও একই। এর মধ্যেই আফজাল প্যারিস থেকে চলে এসে আবার টর্চার শুরু করে, কিন্তু এবার আর সহ্য করতে পারি না, তাই সুইসাইড করতে যাই। মেয়ের কাছে এসব কথা শুনে কান্নায় ভেঙে পড়ে রাশার বাবা মা। রাশা তখন আরও জানায় কিন্তু এখন আর সুইসাইড করব না, কারণ আমার ভেতরে একটা প্রাণ আছে, আমি তাকে নিজের পরিচয়ে বড় করব। এসব বলার পর আফজালের বিচার চেয়ে রাশা জানায় মেয়েরা আসলে কারো কাছেই নিরাপদ নয়, তাই আমার গর্ভ থেকে যদি মেয়ে জন্ম নেয় আমি কার কাছ থেকে তাকে প্রোটেক্ট করব। ঘরের মানুষজন তো মেয়েদের ভোগ্যপণ্যই মনে করে। রাশার এসব কথা বলা শেষ করে সবার সামনে আফজাল জানায় রাশা মাত্র বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে ফিরেছে, তাই তার মাথা ঠিক নেই, মাথার সমস্যা থেকে সবকিছু উল্টাপাল্টা বকছে। আফজালের কথা শেষ হতে না হতেই সবাই জুতো ছুটতে থাকে আফজালের শরীরে। এখন কথা হচ্ছে নাদিয়া হোটেল রুমে কাকে দেখেছিল। নাদিয়া আসলে দেখেছিল আফজালের ওয়াইফকে।
ওয়াইফের কাছে একদিন আফজাল রাশার ব্যাপারে ধরা খায়, কিন্তু ওয়াইফ আফজালকে ভালোবাসে, তাই তার 7 খুন মাফ করে রাশাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। এর জন্য প্রথমবার হেলালকে পাঠালে রাশা নিজ থেকে সুইসাইড করতে বসে, কিন্তু তারপরও বেঁচে গেলে আবার হেলালকে পাঠায় রাশাকে মারতে। এবার রাশাকে বাঁচায় নাদিয়া। তো এখানে কেস সলভ হয়ে যায়, আর নাদিয়াও তার কেস সলভ করে আপন মনে ঘুরে বেড়ায়। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। একটা গল্প শেষ হতে হতে আরো অনেক প্রশ্ন রেখে যায়। হাইড অ্যান্ড সিক শুধু একটু থ্রিলার নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি সম্পর্কের আড়ালেও থাকতে পারে কোনো গোপন খেলা। আপনার মনে কি প্রশ্ন জেগেছে এই গল্প দেখে? কে ছিল আপনার কাছে সবচেয়ে রহস্যময় চরিত্র? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন এক্সপ্লেইন ভিডিও পাওয়ার জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।